দুইটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন এবং আরও একটি দেশের জাতীয় সঙ্গীত লেখার অনুপ্রেরণা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাতে। আজও রবি ঠাকুরের এই দালান বাড়ি কত সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে আছে। আজও পড়ে আছে রবি ঠাকুরের স্মৃতিতে ভরা ফাঁকা ঘর, ব্যবহৃত আসবাবপত্র, জামাকাপড় ইত্যাদি। আজ তাহলে চলুন ঠাকুরবাড়ির এই ইতিহাস আরেকটু ভালো করে জেনে নেওয়া যাক। সবাইকে গুড মর্নিং। আজকে বুধবার, আজকে আমি যাচ্ছি রবি ঠাকুরের বাড়ি, কারণ আজকে হলো 22শে শ্রাবণ। আজকের দিনটি বিশেষ করে বাঙালিদের কাছে খুবই একটা দুঃখজনক দিন, কারণ আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। এখন বাজে 8:15, তো এখন থেকে আমি আমার জার্নিটি স্টার্ট করলাম। আমি জাস্ট আমার বাড়ি থেকে বেরিয়েছি এবং আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। এখানেও কিন্তু আমার বাড়ির কাছে অনেক সুন্দর করে অনুষ্ঠান হয়, তার একটা ফটো আমি অবশ্যই অ্যাড করে দেবো ভিডিওতে। এবারে যাব হচ্ছে আমি আমতলা, তারপরে ওখান থেকে বাস ধরে ধর্মতলা, তারপরে মেট্রো করে হচ্ছে যাব আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো আপনারা সাথে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি এক্সপ্ল্যানেড, তো এখান থেকে হচ্ছে আমি মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব আমি গিরিশ পার্ক। তো গিরিশ পার্কে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। এটা হলো গিরিশ পার্কের 1 নম্বর গেট, আর এর ঠিক অপোজিটে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। গিরিশ পার্ক মেট্রো থেকে বেরিয়ে 1 নম্বর গেটের সামনে থেকে যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। তারপর একটু হেঁটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসার গর্বের শহর কলকাতা, এখানটা হচ্ছে এই যে চৌমাথা পড়ছে, এই যে চৌমাথা। তো এই রাস্তাটা ক্রস করবো এবার। রাস্তাটা ক্রস করে এবারে এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এই অপোজিটে আছে বেঙ্গল জুয়েলারি, এই যে এর অপোজিট দিয়ে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। এই যে দেখো চলে এলাম, এটা হলো ঠাকুরবাড়ির গেট। আমার পিছনে ঠাকুরবাড়ির গেট, প্রায় অনেকটাই আর কি হেঁটে হেঁটে আসতে হলো। কেমন করে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসবেন আমি তো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। সব থেকে সোজা রাস্তা হচ্ছে মেট্রো, মেট্রো করে চলে আসতে পারেন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আমি ভেবেছিলাম যে আজকে একটু শাড়ি পরে আসবো, কিন্তু আমার বাড়ি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অলমোস্ট 2 ঘন্টা, সেই কারণে আমি আর শাড়ি পরে আসতে পারলাম না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতরেই রয়েছে রবীন্দ্রভারতী মিউজিয়াম এবং গেট থেকে ঢুকেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। আজ আর কোনো টিকিটের বালাই নেই। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ বাদে বছরের অন্যান্য সময় আসলে টিকিট দিতে হবে মাথাপিছু 20 টাকা করে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন কবির বাড়িতে। আজ কোনো আনন্দের সুর নয়, আজ শুধুই মন খারাপের গান। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। আমার কাছ থেকে কিন্তু কোনো টিকিটের পয়সা নেয়নি, মানে হচ্ছে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ এখানে কোনো টিকিট নেওয়া হয় না। আর এই যে শুনতে পাচ্ছেন ভেতরে কিন্তু অনুষ্ঠান চলছে, চলুন আপনাদের সমস্ত কিছু দেখাবো। এটা হলো ঠাকুরবাড়ি অন্দরমহলের হচ্ছে বাইরেটা। এখানে যত খুশি আপনি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছু করতে পারেন।
কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িতে বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয়। এই বাড়িতে প্রথম ইউরোপীয় নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। 1785 সালে নির্মিত জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি 35,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। বাংলার ইতিহাসে একটি গর্বময় পর্ব। তখনকার সময়ে এই দালান বাড়িতে চলত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। কত দেশ বিদেশ থেকে বিশিষ্ট মানুষেরা আসতেন। যদিও রবি ঠাকুরের জন্ম এবং মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজও এখানে অনুষ্ঠান হয়। দালান বাড়ির ঠিক পাশেই রয়েছে মিউজিয়ামে যাওয়ার রাস্তা। মিউজিয়াম আছে দোতলাতে। তাহলে চলুন আমরা দোতলাতে যাই। এই সিঁড়ি দিয়ে সোজা উঠে আমাদের বাঁ দিকে যেতে হবে। সিঁড়ির দুই পাশে রয়েছে কাঠের তৈরি হাতল। দেখে বোঝাই যাচ্ছে বহু পুরানো এবং ঐতিহ্য বাড়ি। প্রথমেই যে ঘরটিতে ঢুকলাম এটি ছিল কবির সঙ্গীত চর্চার ঘর এবং এই ঘরে রয়েছে হাতল ছাড়া কিছু চেয়ার। এই ঘরে রয়েছে কবির ব্যবহৃত কিছু আসবাবপত্র এবং রয়েছে কিছু ফটো ও রয়েছে কবির ব্যবহৃত কিছু পোশাক। এই ঘরে কবি থাকতেন এবং এই বিছানাতে কবি শুতেন। আজ শুধুই রয়ে গেছে ওনার স্মৃতিটুকু। এই ঘরগুলির বিশেষত্ব হলো এক ঘর থেকে কিন্তু আরেক ঘরে যাওয়া যায়। রবি ঠাকুর ছোট গল্প, সাহিত্য, কবিতা এবং উপন্যাস লিখেছেন এবং উল্লেখযোগ্য উপন্যাসের নাম হলো শেষের কবিতা, গোরা, চোখের বালি, যোগাযোগ ইত্যাদি। পদ্মা, ইচ্ছামতি, আত্রাই ইত্যাদি নদীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পদ্মা বোটে করে ঘুরে বেরিয়েছেন আর রচনা করেছেন অসংখ্য মূল্যবান সাহিত্য। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ বৃহস্পতিবার দ্বিপ্রহরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুবরণের আগে এই লেখাটি ছিল কবিগুরুর শেষ লেখা। এই বারান্দায় কবির শেষ বয়সে হার্ট সার্জারি হয় এবং হার্ট সার্জারি করেন ডক্টর ললিত মোহন ব্যানার্জি। তার একটি ছোট মডেল এই বারান্দাতে রাখা আছে। কবির জীবনের শেষ কয়েকদিনের লেখা, মৃত্যুর আগে ওনার সাথে কারা কারা দেখা করতে এসেছিলেন তাদের কিছু ফটো এবং ওনার শেষ যাত্রার কিছু ফটো এখানে রাখা আছে। 1941 সালে এই ট্রেনে করে শান্তিনিকেতন থেকে কলকাতা পর্যন্ত শেষ জার্নি করেন। ঠাকুরবাড়ির অন্যান্য দিনে আসলে কিন্তু ভিডিও এবং ফটো করা কিন্তু নিষিদ্ধ। শুধুমাত্র 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ কিন্তু ভিডিও এবং ফটোগ্রাফি করা যায়। এগুলি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু ব্যবহৃত বাদ্যযন্ত্র। এবারে চলে এলাম রবি ঠাকুরের স্টাডি রুমে। এখানে রবি ঠাকুর পড়াশোনা করতেন, গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস লিখতেন। এবার আমার বাড়ি ফেরার পালা। কবি রবি ঠাকুরের স্মৃতিতে ভরা এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আমার মনের মণিকোঠায় রয়ে যাবে। কবি
কবি আমাদের মধ্যে আর বেঁচে নেই, কিন্তু ওনার স্মৃতি আমাদের মনের মধ্যে সারা জীবন থাকবে। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের দিনে যে আমি এখানে আসতে পেরেছি এটা আমি মনে করি যে আমার পরম সৌভাগ্য। অন্দরমহলের সমস্ত কক্ষ যে সবসময় খুলে দেওয়া হয় সেটা কিন্তু নয়, তাও বলবো যে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ কিছুটা হলেও আর কি খুলে দেওয়া হয় এবং হচ্ছে ফটো তুলতে দেওয়া হয়। আজকে আমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং সাবস্ক্রাইব করবে, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে।